বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে কাজ করার লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু মতামত দেওয়ার মানুষের অভাব নেই। কোনো একটা টপিকস বা কোনো একটা ইস্যু যদি সামনে আসে, দেখবেন যে মানুষজন জানুক বা না জানুক সবাই মতামত দিতে এগিয়ে আসে। আর সোশ্যাল মিডিয়া তো আছেই এই জিনিসগুলা ফ্যাসিলিটেট করার জন্য। এই যে বিশ্বকাপটা চলে আসছে, অনেক মানুষজনই দেখি ফুটবল খেলা নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিচ্ছেন। অনেকেই আছেন যে সারা বছর ধরে ফুটবলের ধারে কাছে নাই, সিজনাল ফ্যান, সেটা সমস্যা না, কিন্তু ফুটবল সম্পর্কে একদম ন্যূনতম ধারণাও নেই। কিন্তু দেখবেন যে ম্যাচের আগে সেই ম্যাচ সম্বন্ধে অনেক কমেন্টস করতেছে, ম্যাচের শেষ হওয়ার পরে বড় বড় প্লেয়ার মেসি বলেন, রোনাল্ডো বলেন, এমবাপে বলেন, মানে তাদের একদম চুলচেরা বিশ্লেষণ করে তাদের নানা প্রকার দোষ ধরতেছে, কোচের ট্যাকটিক্স নিয়ে মানে অনেক রকম কথাবার্তা বলতেছে, বিশাল বিশাল আর্টিকেল চলে আসতেছে, ভিডিও চলে আসতেছে। আবার অনেকে দেখি যে অন্যান্য লাইনের বিশেষজ্ঞ, হয়তো রাজনৈতিক লেখালেখি করেন অথবা মানে সোশ্যাল বা অন্যান্য লেখালেখি করেন, ফুটবল নিয়ে তার খুব একটা আগ্রহ নেই। কিন্তু ফুটবল এখন একটা ট্রেন্ডিং টপিকস বা ভাইরাল টপিকস। এই টপিকস গুলো হয়তো মানুষজন খাচ্ছে। এই টপিকস গুলো নিয়ে কথা বললে তার হয়তো ভিউ কিংবা এঙ্গেজমেন্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো উনার এই বিষয়টাতে জ্ঞান নেই, তাও দেখা যাচ্ছে যে উনি একের পর এক পোস্ট হলো প্রসব করে যাচ্ছেন, এরকম অনেকেই কিন্তু আছেন। এদিকে যারা ফুটবল বোদ্ধা আছেন বা ফুটবল সত্যি সত্যি বুঝেন, তাদের অনেকেই দেখবেন যে এগুলো নিয়ে খুব বেশি লেখালেখি করতেছে না, তারা মোটামুটি একটু চুপচাপ থাকতেছেন। তাদের দেখা মনে হয় যে তাদের অপিনিয়নটা দিতে বা তাদের একটা মতামত প্রকাশ করতে তাদের কেমন জানি একটা কনফিডেন্সের অভাব। এটা শুধু ফুটবল খেলা না, ফুটবল খেলাটা দিয়ে আমি উদাহরণ দিলাম, কিন্তু দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো একটা বিষয় যখন আলোচনা শুরু হয় বা কোনো একটা বিষয়ে মতামত দেওয়ার প্রসঙ্গটা চলে আসে, যেই মানুষের ওই জিনিসটা সম্পর্কে খুব বেশি একটা ধারণা নাই, অল্প স্বল্প ধারণা আছে, সে দেখা যায় কি ওই বিষয়টা সম্পর্কে নিজেকে অনেক বেশি মাত্রায় পণ্ডিত মনে করে। তার নিজের জ্ঞানের লেভেল সম্পর্কে তার কনফিডেন্সটা অনেক বেশি। কিন্তু যে ওই লাইনে আছে, মোটামুটি একটা প্র্যাকটিসিং একজন মানুষ, তাকে দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে কনফিডেন্সহীনতায় ভুগতে, অনেক ক্ষেত্রে তিনি হয়তো সেই লাইনে মানে মাস্টারের কাছাকাছি পৌঁছায় গেছেন, কিন্তু তাও দেখবেন যে তার নিজের যে এবিলিটি আছে সেই জিনিসটা নিয়ে তার মানে কনফিডেন্সের একটু অভাব দেখা যাচ্ছে। তার কাছে মানে নিজের অ্যাবিলিটি নিয়ে অনেক ক্ষেত্রে সন্দিহান, বা উনি বিনয়ী ভাবে কথাবার্তাটা বলতেছেন। মানে কেন এই জিনিসটা হয়, কি ফাঁকা কলসি বেশি বাঁচতেছে, বা আপনার অতিরিক্ত যে মানে যে গাছ ফলবান সেই গাছ কেন নুয়ে পড়তেছে, এটার পিছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? তো এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ইনসিডেন্টটা ব্যাখ্যা করার জন্য 1999 সালে দুইজন সাইকোলজিস্ট, ডেভিড ডানিং এবং জাস্টিন ক্রুগার, তারা একটা থিওরি দাঁড়া করান, যে থিওরিটার নাম হচ্ছে ডানিং ক্রুগার এফেক্ট। এই ডানিং ক্রুগার এফেক্টটা মূলত আলোচনা করে কোনো ব্যক্তির তার নিজের এবিলিটি সম্পর্কে, নিজের যে কগনিশন বা নিজের আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসটা নিয়েই এই তত্ত্বটা আলোচনা করে। দেখা যায় কি কোনো ব্যক্তি যখন একটা কাজ শুরু করেন বা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা শুরু করেন, তখন দেখা যায় কি তার কনফিডেন্স লেভেলটা একদম দ্রুত ঊর্ধ্বমুখী গ্রাফের মতো উপরের দিকে উঠতে থাকে। তো সে তখন নিজেকে মানে অনেক জ্ঞানী মনে করে, সেই বিষয়টাতে নিজেকে অনেক এক্সপার্ট মনে করে থাকেন। কিন্তু আহ, তিনি যখন দেখা যায় যে আস্তে 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 তার কাজটাতে তার দক্ষতা আসতে থাকে, হ্যাঁ, তিনি একটু আর কি প্রো লেভেলের দিকে আগাইতে থাকেন, তখন দেখা যায় কি তার কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে একটু নিচের দিকে নামতে থাকে, দ্রুতই নিচের দিকে নামতে থাকে। এবং এটার কারণ আছে, কারণ যখন আপনি একটা জিনিস সম্পর্কে অল্প স্বল্প জানবেন, তখন আপনি জানবেন না যে আপনি আসলে কতটুকু জানেন না, ওই বিষয়টার ফিল্ডটা আসলে কতটা বিস্তৃত। সেই জিনিসগুলো আপনার মানে পক্ষে জানাটা সেই মুহূর্তে সম্ভব হবে না। কিন্তু যখন আস্তে আস্তে আপনি ওই ফিল্ডটাতে প্র্যাকটিস করবেন, আপনি চর্চা করবেন, সেই বিষয়টা সম্পর্কে আপনি জানতে থাকবেন, তখন দেখবেন যে আপনার যে জ্ঞানটা আসলে কতটুকু স্বল্প, সেই জিনিসটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তখন আইজ্যাক নিউটনের মতো আপনার কাছে মনে হবে যে জ্ঞান সাগরের সামনে তারা আমি নুড়ি পাথর বা এরকম কুড়াইতেছি আর কি। তখন বুঝবেন যে আপনি আস্তে আস্তে প্রো লেভেলের দিকে এগুচ্ছেন। তো একটা সময় প্র্যাকটিস করতে করতে দেখা যায় কি যে মানুষ মানে সুপার প্রো হয়ে যায়। তখন সুপার প্রো হওয়ার পরে তখন তার একটা নিজের যে অ্যাবিলিটি আছে তার প্রতি আস্তে আস্তে কনফিডেন্স আসতে থাকে, মানে বারবার একটা কাজ করতে করতে বারবার সফলতা পেতে পেতে সে বুঝতে পারে যে না, আমি কাজটা পারবো। তখন তার কনফিডেন্সটা খুব স্লোলি আস্তে আস্তে কনফিডেন্সের গ্রাফটা উপরের দিকে উঠতে থাকে। এই জিনিসটাই হচ্ছে ডানিং ক্রুগার এফেক্ট। আমাদের দেশে সচরাচর আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম মানুষের ভিতরে ডিপ যে লার্নিং আছে সেই জিনিসের প্রতি আগ্রহটা কম, এবং আমাদের যে কোনো বিষয়ে স্পেশালাইজেশনের দিকেও আগ্রহটা কম। আমরা যতটুক জানার সেটা আমরা জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট পড়া বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা। তো যখন একটা সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট লেখেন কিংবা ইউটিউবে একটা ভিডিও করেন, ধরেন এই যে আমি একটা কন্টেন্ট বানাইতেছি, এখন এই যে ডানিং ক্রুগার এফেক্টের এইটার কিন্তু বিস্তারিত
বিস্তারিত আমি এখানে ব্যাখ্যা করতে পারতেছি না, আমি জাস্ট আপনাকে একটা ভাষা আইডিয়া হয়তো দিতে পারতেছি কন্টেন্টটাতে। সো এখন এই বিভিন্ন কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটা বিষয় সম্বন্ধে একদম ভাষা ধারণাটা আমরা লাভ করতে পারি। কিন্তু দেখা যায় কি অনেক বিষয় সম্পর্কে এরকম অল্প অল্প ভাষা ধারণা আমাদের ভিতর হয়ে গেছে, কোনো বিষয়তে আমরা প্রো হইতেছি না। তখন বিষয়টা হয় কি যে আমাদের গ্রাফটা ঊর্ধ্বমুখী হওয়ার পরে আমরা তো আর প্রো হতে পারতেছি না, তো তখন দেখা যাচ্ছে যে গ্রাফটার ওই নিম্নমুখী পর্যায়ে হয় না, এবং আমাদের সলিড যে কনফিডেন্স বিল্ডিং যে ফেজটা আছে সেই ফেজটাতে আমরা আর প্রবেশ করতে পারি না। আমরা সবসময় দেখা যায় যে ওই যে কনফিডেন্সের ঊর্ধ্বমুখী যে লেভেলটা আছে সেই লেভেলটাতেই আমরা বসে থাকি। মানে এই অবস্থাটাই আমাদের স্থায়ী হয় যে আমাদের নলেজ লেভেলটা বেশ কম কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল সুপার হাই, এবং এটা কিন্তু টক্সিসিটির একটা অনেক বড় রেসিপি। আপনি দেখবেন যে মানুষ যখন তার নিজের উপরে এতটাই কনফিডেন্ট হয় যে আমি সবকিছু জানি, তো তার সাথে কিন্তু আপনি কোনো প্রকার তর্ক বিতর্ক করতে পারবেন না, এবং তাকে কোনো কিছু আপনার পক্ষে বোঝানোটাও কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, সে নিজে চিন্তা করে যে আমি সবকিছু জানি, কিন্তু আসলে সে তেমন কিছু জানে না। তো এই ধরনের মানুষ দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াটা রীতিমতো ভর্তি হয়ে গেছে। এখন ফেসবুকের আপনি যে কোনো জায়গায় কমেন্ট সেকশনে ঢুকেন, এই যে খেলাধুলা রিলেটেড কমেন্ট সেকশনে ঢুকেন বা রাজনীতি রিলেটেড কমেন্ট সেকশনে ঢুকেন, সব জায়গায় দেখবেন এই ধরনের মানুষ দিয়েই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা ফেসবুক বলেন মানে ভর্তি হয়ে গেছে। তো এখন এটার কারণে আমাদের টক্সিসিটিটা অনেক বেড়ে যাচ্ছে, এদেরকে মানে আপনি কিছু বুঝাইতে পারবেন না, এবং মানুষজন অনেক বেশি মাত্রায় ইগো নিয়ে থাকে, অনেক বেশি মাত্রায় সেলফ কনফিডেন্ট থাকে, এবং নিজের যে সীমাবদ্ধতাটা আছে সেই জিনিসটাকে স্বীকার করার মতো স্টেজটাতে তারা যেতে পারতেছে না। এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায়, ইভেন ধরেন ইউটিউবের কমেন্ট সেকশনও, সেখানে মানে টক্সিসিটিটা মানে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এবং এই এক্সপোনেনশিয়াল রাইজের কারণে দেখা যাচ্ছে যে মানে ফেসবুকের অ্যালগোরিদম সে কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেশি পছন্দ করে। তা সে মানে হি ইজ ডিজাইন টু ডু দ্যাট। যত বেশি আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হবে তত বেশি কিন্তু আপনার ফেসবুকের যে অ্যালগোরিদম সেটা আপনার পোস্টকে অনেক বেশি রিচ দিবে। তো এই ধরনের যেগুলো কমেন্টস আছে বা এই রিলেটেড যে এই ধরনের যে পোস্ট আছে সেই পোস্টগুলো একটা সময় দেখা যায় যে অনেক বেশি এঙ্গেজমেন্ট পেয়ে যায়। তখন মানুষজন মানে চিন্তা করতেছে যে এটা দিয়ে তো আমরা লাভবান হইতেছি, আরো অনেক বেশি মানুষ মানে এই ট্র্যাকে চলার জন্য আরো বেশি মাত্রায় উৎসাহিত হয়ে পড়ে, এবং ওভারঅল একটা দেখা যাচ্ছে কি সোসাইটির উপর একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। মানে কেউই খুব বেশি ডিপ লার্নিং এর দিকে চাইতে চাচ্ছে না, কেউ আসলে নিজের লেভেলটাকে উন্নত করার চেষ্টা চালাচ্ছে না। আলটিমেটলি দেখা যাচ্ছে কি একটা আমরা ভেড়ার পালের মতো কাইন্ড অফ একটা সোশ্যাল মিডিয়া ব্যান্ড ওয়াগনের ভিতরে আমরা ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া টক্সিসিটি কিংবা ফুটবলের এই যে টক্সিক ফ্যান বেস, এগুলোর জন্য শুধুমাত্র ডানিং ক্রুগার এফেক্টই দায়ী বিষয়টা কিন্তু এমন না, আরো অনেক ধরনের ফ্যাক্টরস কিন্তু আছে। তো অন্যান্য ফ্যাক্টরস গুলো নিয়ে আজকে আর আলোচনা করলাম না, মোটামুটি ডানিং ক্রুগার এফেক্ট পর্যন্ত আমরা থাকি। দেখা যাচ্ছে কি এই জিনিসটার এমন একটা এক্সপোনেনশিয়াল এফেক্ট আছে যে ধরেন একটা সোসাইটি, আপনার সোসাইটির মোস্ট অফ দ্য পিপল মানে ম্যাক্সিমাম মানুষ যদি এরকম সিনড্রোমে আক্রান্ত হয়ে যায়, হ্যাঁ মানে লিটল লার্নিং বাট ভেরি হাই কনফিডেন্স অ্যান্ড ভেরি হাই ইগো, তখন দেখা যায় কি সোশ্যাল ফ্যাব্রিকটা আপনার একটা কলাপস করার মতো অবস্থায় চলে যায়। হ্যাঁ, সোসাইটিতে কেউ কাউকে মান্য করতে চাচ্ছে না, বা সোসাইটি চালাইতে হলে কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ একটা ইন্টেলেকচুয়াল লাগে বা নির্দিষ্ট পরিমাণ মানে মানসিক একটা স্থিরতা লাগে, এবিলিটি লাগে। তো সেই সিস্টেমগুলো কিন্তু বিল্ড আপ করার সুযোগটা পাচ্ছে না। আলটিমেটলি দিন শেষে কি হচ্ছে যে আপনার যে টোটাল যে সোশ্যাল ফ্যাব্রিকটা আছে সে সোশ্যাল ফ্যাব্রিকটা কিন্তু কলাপস করার মতো একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এবং এটার জন্য অনেকাংশেই দায়ী কিন্তু সোশ্যাল মিডিয়া। এই ধরনের বাজে সিচুয়েশন থেকে নিজেকে এবং সোসাইটিকে সেভ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে ডিপলি জানার চেষ্টা করা, বিশেষ করে আমরা নিজেরা যে ফিল্ডে কাজ করি না কেন সেই ফিল্ড সম্পর্কে একটা ইন ডিটেল আইডিয়া এবং ইন ডিটেল একটা এক্সপিরিয়েন্স অর্জন করার চেষ্টা করা। যদি আমাদের নলেজ ডেপটা যদি বাড়ে, তখন দেখা যাবে যে হয়তো আমরা এই যে আমাদের আননেসেসারি ইগো, হ্যাঁ লো নলেজ লেভেল, এই জিনিসগুলো থেকে আমরা মানে মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইনফরমেশন আছে, অনেক সময় জিনিসগুলো কাজেও লাগে, সেই জিনিসটা মোটেও অস্বীকার করতেছি না, কিন্তু এই জিনিসটার উপরে পুরোপুরি রিলায়েন্ট হওয়া যাবে না। আমাদের এগুলোর পাশাপাশি আমাদের বই পড়ার যে অভ্যাসটা আছে সেটা চালা যেতে হবে, বা বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। তখন দেখা যাবে কি আমাদের নলেজ লেভেলটা ইনরিচড হবে, আমরাও সে ফলবান বৃক্ষের মতো, হ্যাঁ নিজেদের হয়তো জ্ঞানের ভারে আমরা নত হওয়া শিখতে পারবো, এবং একটা বিনয়ী সোসাইটি আমরা পাবো। টক্সিসিটি থেকে দেখা যাবে যে আমরা নিজেরা এবং আমাদের আশেপাশের মানুষ এবং টোটাল সোসাইটির একটা মুক্তি লাভ করা সম্ভব হবে। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের কন্টেন্টস আরো পেতে চান, তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।